আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমাদের রিভিশন ক্লাসের যে 3টা চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারগুলো আমরা সলভ করব। কোশ্চেন খুবই সহজ হয়। তোমরা অলরেডি পরীক্ষা দিছো এবং বিভিন্ন পরীক্ষার সময় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্রশ্ন সহজ হয় শুধুমাত্র অস্থিরতার জন্য, টাইম ম্যানেজমেন্টের জন্য এবং ভিন্ন কোনো কারণে তোমরা পরীক্ষাগুলোতে খারাপ করে আসছো, রাইট? তো তোমরা একটু জানাও আমার কথা শুনতে পাচ্ছ কি না। ফেসবুক কমেন্টও জানাবা এবং ওয়েব অ্যাপ কমেন্টও জানাবা। ঠিক আছে, আমার কথা শুনতে পাচ্ছ কি না। একটু কমেন্টে জানাও সব শুনতে পাচ্ছ কি না। ওয়ালাইকুম সালাম। আমার কথা শুনতে পাচ্ছ তো নাকি? অল ক্লিয়ার, থ্যাংক ইউ। কষ্ট করে ক্লাসটা শেষ করো, অনেক কিছু শিখবা। আচ্ছা, আমরা প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসটা পড়বো। পড়ার সময় আমরা ঠিক দেখব কোথা থেকে কোশ্চেনগুলো আসে এবং কেমন ধরনের কোশ্চেন হয়। অলরেডি তোমাদের ধারণা পেয়ে যাওয়ার কথা, তাই না? আচ্ছা, কোন পর্বের প্রাণীদের দেহে পানি সংবহন তন্ত্র থাকে? লুক, পর্বের কথা বলছে। এই ধরনের কোশ্চেনগুলো আসলে একটু খেয়াল করে রাখবা। আমি এমনও দেখছি যে একটা প্রশ্নের মধ্যে দিয়েছিল যে কোন প্রাণীর শেষে একটা অপশন দিয়েছে। তো 1, 2, 3 তিনটাতে করছে কি পর্বের নাম দিছে, শেষে প্রাণীর নাম দিছে। সো অনেকেই কিন্তু এই জায়গায় গিয়ে একটু ঝামেলা করতে পারো। তো তুমি দেখবা যে কোশ্চেনে কি চাইছে। সো দুই একটা ওয়ার্ডের দিকে একটু ফোকাস করবা, ঠিক আছে? সো আমরা চলে আসি পানি সংবহন তন্ত্র। আর্থ্রোপোডা তো না, মলাস্কা না। তোমরা একটা কমেন্টে জানাও তো এনিলিডা না, একাইনোডার্মাটা। ঠিক আছে, একাইনোডার্মাটা পর্বের প্রাণীটা হচ্ছে এরকম, কাইন্ড অফ এরকম, তাই না? তো এই যে এরকম পাইপ আছে, বুঝছো? এই সাদা পাইপগুলো দিয়ে পানি সংবহন হয়। তো একটু এখানে শুধু এটা পড়লেই হবে না, আর কি কি ইনফরমেশন এখান থেকে দেখে নিতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বলো তো, এগুলোতে যখন পানি ঢোকে নিশ্চয় নিচে এরকম পাইপ আছে, আছে না? বলো তো, এই যে এটাতে পানি ঢোকে না এগুলোর মধ্যে, রাইট? এটাতে পানি ঢোকে, তাহলে এই জিনিসটা কি নলের মতো না এটা? এবং এইটার উপর ভর করে এই প্রাণীটা হাঁটে না? তাহলে এটাকে কি বলা হয় বলো তো? নালিকা পথ। ইংলিশ কি? টিউব। তাহলে পরীক্ষায় যদি এই পর্ব থেকে কয়েকটা প্রশ্ন আসে, তাহলে দ্বিতীয় যেটা সেকেন্ড টার্গেট সবসময় কিন্তু এই প্রশ্নটা আসবে। একাইনোডার্মাটা পরের প্রাণীদের চলন অঙ্গের নাম কি? চলন অঙ্গ, রেশন অঙ্গ যেমন থাকে না, চলন অঙ্গ। চলন অঙ্গের নাম কি বলতো? টিউব ফিট বা নালিকাপদ। এখানে একটা কথা আছে, সেটা হলো কিছু এক্সেপশনাল কিছু তথ্য আছে যেটা জানতে হবে। ওকে, তিনটা জিনিস জানো। এরা অসমো রেগুলেশনে অক্ষম। এগুলো তো না লিখে দিলেও চলতো, তবুও আমি একটু এখন মেনশন করে দেবো আজকে, ঠিক আছে? অসমো রেগুলেশন করতে পারে না, মানে এদের দেহের মধ্যে লবণের পরিমাণ তারা কমাইতে বাড়াইতে পারে না। মানুষ কিন্তু পারে, তাই না? মানুষ ঘামের মাধ্যমে লবণ বের করে দেয়, প্রস্রাবের মাধ্যমে লবণ বের করে দেয়, কিন্তু এই পরের প্রাণীরা এটা পারে না। যে কারণে এরা কিন্তু কখনো পরজীবী হইতে পারে না। পরজীবী নেই। এবং এই পর্বের সকলেই সামুদ্রিক। সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলা, সেগুলো আমি লিখে দিচ্ছি।
আমি জানি তোমরা এগুলো পড়ছো, তারপরেও দিয়ে দিচ্ছি যেন পড়ার সময় কাজে লাগে। মনে থাকবে এখানে একটা, আর পানি সংবহনযন্ত্র একটা। ওকে, এটা মাথায় রাখবা। বাট এখানে আর একটা কথা আছে, যদি প্রশ্ন আসে কোন পর্বের, কোন পর্বের, তাহলে এটার উত্তর কিন্তু একাই নোডার মাটা, ঠিক আছে। আর যদি আসে কোন উপ পর্বের, এটার উত্তর কিন্তু ইউরোকর্ডাটা। মনে আছে তো নাকি? তাহলে এই জায়গা থেকে ভালো করে দেখবা। তো আমি তো এর আগে তোমাদের যখন ক্লাস নিয়েছিলাম, তোমরা তো ক্লাসের আগে, এক্সামের আগে ওগুলো দেখে যাও। তো এখন যখন এক্সাম দিতে যাবা, অন্তত এই স্লাইডগুলো একবার করে রিডিং দিয়ে যাবা। মনে থাকবে এই লাস্টেরটা, কোন পর্বের সকলেই সামুদ্রিক, একাইনোডার্মাটা। কোন উপপর্বের যদি আসে তাহলে ইউরোকর্ডাটা। মনে থাকবে? থ্যাংক ইউ। আচ্ছা, এখানে চলে আসি। কংগ্লোবেট গ্রন্থি কার আছে? মনে রাখবা, গ্রন্থি থেকে যদি প্রশ্ন আসে এই চ্যাপ্টারে, এইটা একটা প্রশ্ন, ভালো করে দেখো। এই কথাটা আসতে পারে, অ্যান্ডোস্টাইল, এটা একটা অঙ্গ ছোটবেলায় থাকে, যেটা থাইরয়েড গ্রন্থিতে পরিণত হয়। এই চ্যাপ্টারে কিন্তু গ্রন্থি থেকে প্রশ্ন আসলে এটা আসতে পারে, যে অ্যান্ডোস্টাইলটি কর্ডাটা পর্বের ক্ষেত্রে কিসে পরিণত হয়? থাইরয়েড গ্রন্থিতে পরিণত হয়। আর ইউজুয়ালি গ্রন্থি রিলেটেড যে কোনো প্রশ্ন আসলে ইউজুয়ালি সবসময় কিন্তু আর্থ্রোপোডা আনসার দিয়ে দিবা। যদি কখনো না পাও, তো ভাগ্যের উপর ভর করেও যদি আনসার দেওয়ার মতো সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়, মনে রাখবা গ্রন্থি রিলেটেড যে কোনো শব্দ আসলে আর্থ্রোপোডা লাগাই দিবা। কংগ্লোবেট গ্রন্থি সহ আরও অনেক ধরনের গ্রন্থি আছে এদের। ওকে, কংগ্লোবেট গ্রন্থি কি? একটু ধীরে সুস্থে পড়াচ্ছি, আর পরে ফাস্ট হবো আরও। কংগ্লোবেট গ্রন্থিটা হচ্ছে প্রজননের সাহায্য করে, জনন গ্রন্থি। তাহলে বলো তো, থাইরয়েড গ্রন্থি ছাড়া, থাইরয়েড গ্রন্থি ছাড়া আমরা অন্য যে গ্রন্থিগুলো পাই, কি মেশাবো? আর্থ্রোপোডা। উত্তর কি হবে বলো তো? বলো তো তাহলে উত্তর কি হবে? এই প্রশ্নের দিকে তাকাও, প্রশ্নের দিকে তাকাও। থাইরয়েড গ্রন্থি কর্ডাটার ক্ষেত্রে হলে, অন্য যে কোনো গ্রন্থি আসলে ইউজুয়ালি আমরা আর্থ্রোপোডা মেশাবো। উত্তর কিন্তু আর্থ্রোপোডা, তাই না? ওরীয় প্রতিসাম্যতা নয়, ওরীয় প্রতিসাম্য নয়। তোমাদের আজকে আমরা ট্রিক শিখাই দিব, আমি আগেও শিখিয়ে দিয়েছিলাম। পর্ব প্রতিসাম্যতা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন আসে, বারবার প্রশ্ন আসে। 1 2 3 4 5 6 7 8 9। ওকে, দেখো সব সময় 2 নম্বর পর্বটা ওরীয় হয়। ভালো করে দেখো, নিচ থেকে, উপর থেকে 2 হলো এইটা, তো নিচ থেকে 2 কোনটা? এটা না, এটাও ওরীয়, ঠিক আছে। তো তোমরা সবাই জানো একাইনোডার্মাটা পরের প্রাণীদের 5টা পা থাকে, বা 5 দিকে ছড়ানো থাকে। সো এখানে শুধু দিয়ে দিবা পঞ্চ, ঠিক আছে। তাহলে আমরা একটু এখানে দেখি যে ওরীয় প্রতিসাম্যতা নিয়ে যে কোনো প্রশ্ন আসলে যেন আমরা এটা পারি। আচ্ছা, তো তোমাদের তো মনে চাইতেই পারে যে ভাইয়া বাকিগুলো কি হবে? মনে রাখবা, মনে রাখবা সব দ্বিপার্শ্বীয়, শুধু এইটা অপ্রতিসম। বাকি সব কি দিবা? দ্বি দ্বি দ্বিপার্শ্বীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম। মনে থাকবে না? কি সুন্দর! উপরের দিক থেকে 2 নম্বরটা, নিচের দিক থেকে 2 নম্বরটা ওরীয়, বাকি সব দ্বিপার্শ্বীয়। বাট
এক নম্বর পর্বের নিজস্ব কালার নাই, শেপ নাই, কিচ্ছু নাই, খুবই অনুন্নত পর্ব, যে কারণে অপ্রতিসম। আচ্ছা, এখানে চলে আসি। হাইড্রা কয় নম্বর পর্ব? 2 নম্বর পর্ব। জেলিফিশ কয় নম্বর পর্ব? 2 নম্বর পর্ব। ভলভক্স, ভলভক্স পড়ার সময় আমি কিন্তু একটা কথা বলছিলাম পড়ানোর সময়, ও যাদের থাকবে ভলভো, ভলভক্স, রেডিও লারিয়া, রেডিও অ্যান্ড হেলিও। তো ও দিয়ে যেগুলো হয়, আইও, ভলভো, রেডিও, হেলিও, এগুলা কি প্রতিসম বলতো? গোলীয় প্রতিসম। এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভালো করে খেয়াল করো। এটা কিন্তু এভাবে নাও এসে, এটা আমার খুব পছন্দের একটা এমসিকিউ, লাভ সাইন দিয়ে রাখলাম, লাভ সাইন দিয়ে রাখলাম যে গোলীয় প্রতিসাম্যের উদাহরণ নয় কোনটি, গোলীয় প্রতিসাম্যর উদাহরণ কোনটি, এই তিনটা, ভলভো, রেডিও, গোলীয়, হেলিও, গোলীয়, রাইট? ভলভো, রেডিও, হেলিও, গোলীয়, মনে থাকবে? হেলির ভলভো, রেডিও আছে, এভাবে আমি মনে রাখতাম। ডান। এই যে দেখো, এটা 2 নম্বর পর্ব, এটা 2 নম্বর পর্ব। 2 নম্বর পর্ব মানে কি? গোলীয় প্রতিসাম্যতা। সো আমাদের প্রতিসাম্যতা নিয়ে আর কোনো প্রশ্ন আসলে আমরা পারবো। আথোপোডা পর্বের আদর্শ উদাহরণ কোনটা? দেখি প্রশ্নের উত্তর দিতে পারো কিনা, দাও তো। দাও, প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, এটা কেমনে মনে রাখবা? এগুলো হচ্ছে ইনস্ট্যান্ট বেসিক, হ্যাঁ, পড়ালেখা যারা করে তারা জানে যে একটা সময় আমাদের বইতে তেলাপোকা ছিল, ছিল না? এখন তেলাপোকার জায়গায় আমাদের ঘাস ফড়িং আসছে। তাহলে আদর্শ না হলে কি এটা আসতো? আসতো? আসতো না। তাহলে আমি একটা তোমাদের সেম প্রশ্ন করি, দেখি পারো কিনা। যদি এই ধরনের প্রশ্ন হয়, নমুনা প্রশ্ন, সেটা হলো নিডারিয়ার আদর্শ প্রাণী কোনটি? নিডারিয়া পর্বের আদর্শ প্রাণী কোনটি? উত্তর দাও। আর 2 নাম্বার হচ্ছে, ধরা যাক হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, টেরিজি শ্রেণীর আদর্শ প্রাণী। দেখি পারো কিনা। আরে সাবাস। নিডারিয়া পর্বের ক্ষেত্রে হাইড্রা আর অ্যাক্টিনোপটেরিজি কিন্তু একটা শ্রেণী। অ্যাক্টিনোপটেরিজি কিন্তু শ্রেণী, এটা হচ্ছে ভার্টিব্রাটা নামক উপপর্বের শ্রেণী। সো ডেফিনেটলি দিস ইজ রুই ফিশ। ঠিক আছে? তাহলে আদর্শগুলো তোমার ইনস্ট্যান্ট প্রজ্ঞার উপর নির্ভর করবে, কি পরিমাণ পড়াশোনা করেছো, এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করবে, এগুলো কোনো প্রশ্নই নয়। এই প্রশ্নটার উত্তর দাও তো, আমাদের জাতীয় মাছের বৈজ্ঞানিক নাম কি? দাও, প্রশ্নের উত্তর দাও। সাবাস। এগুলো পড়ানোর তো কিছু নাই। নিচের কোন প্রাণীর লোহিত কণিকায় নিউক্লিয়াস নেই? আচ্ছা, এইটা নিয়ে আমাদের কথা হইতে পারে, এইটা নিয়ে আমাদের ফান হইতে পারে। দেখি কারা পারো এটা। উত্তর দাও। কাদের লোহিত কণিকায় নিউক্লিয়াস নেই? এলোমেলো করে ফেলছে, দেখো, সি ডি বি যা মন চাইতেছে। মানুষ। উট নিয়ে কি পোষণ করেছে বলো তো? সন্দেহ পোষণ করেছে, বইয়ের মধ্যে তো তাই লেখা আছে না, নিউক্লিয়াস আছে বলে ধারণা করা হয়, ইত্যাদি ইত্যাদি কথা বলেছে। মানুষের ক্ষেত্রে আমরা কনফার্ম, আমরা ভেরি কনফার্ম, যে কারণে এটা মনে রাখবা, মানুষও এটার উত্তর হইতে পারতো, উটও এটার উত্তর হইতে পারতো, কারণ উটেরও কিন্তু লোহিত কণিকা নিউক্লিয়াস নেই। কিন্তু কি করবা, পাঠ্য বই চেঞ্জ করেনি, তোমাদের কিছু করার নাই, তাই তো? আচ্ছা, এখন যদি আমি একটা প্রশ্ন দেই, বলো তো, বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে কি বলা হয়? উত্তর দাও। বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষ,
বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষের নাম কি বলো? বলো বলো। বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে কি বলা হয়? প্লাজমোডিয়াম। বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইট, তাই না? সিনোসাইট, তাই না? আর একটা প্রশ্ন ধরি, দেখি পারো কিনা। তোমরা উদ্ভিদের দুইটা একটা কোষের নাম বলো তো যাদের নিউক্লিয়াস নেই। উদ্ভিদের দুই একটা কোষের নাম বলো যাদের নিউক্লিয়াস নেই, দেখি পারো কিনা। পরিণত সিফ কোষ, সাবাস। পরিণত সিফ কোষ, সাবাস। নেক্সট কোশ্চেন, নিচের কোন উপপর্বের প্রাণীকে ল্যান্সেলেট বলে? প্রশ্ন দেখো, উপপর্বের কথা বলছে কিন্তু। ল্যান্সেলেট শব্দের অর্থ কি? ল্যান্সেলেট শব্দ হচ্ছে বল্লম। বল্লমের চেহারা ইউজুয়ালি এরকম হয়, এটা অনেক লম্বা হতে হবে এটা। তো এই পরের প্রাণীরা এটা এইরকম। এইটা বুঝছো? এইটা হচ্ছে সেফালোকর্ডাটা। কি কর্ডাটা? সেফালোকর্ডাটা। ভালো করে খেয়াল করো, সেফালোকর্ডাটা থেকে কয়েকটা ইনফরমেশন মনে রাখতে হবে। মাথা কিন্তু এখানে, বুঝছো? ওটা লেজ। এদের মাথা থেকে লেজ পর্যন্ত নটোকর্ড থাকে। তাহলে এটা কিসের উদাহরণ বলো তো? সেফালোকর্ডাটা। সেফালো শব্দের অর্থ কিন্তু মাথা। সেফালোকর্ডাটা পরের প্রাণীরা দেখতে হচ্ছে বল্লমের মতো, এটা দেখতে বল্লমের মতো, যে কারণে এটাকে ল্যান্সেলেট বলে। ল্যান্সেলেটের বাংলা হচ্ছে বল্লম আকার বা বল্লাকার। অনেক জায়গায় বল্লমকে ভল্লা বলে, সো ভল্লাকার। ঠিক আছে, দিস ইজ সেফালোকর্ডাটা। তাহলে তোমরা যদি আকার আকৃতি নিয়ে এখানে পড়তেছো, তাহলে অনেক ইউরোকর্ডাটা দাগিয়েছো। তাহলে ইউরোকর্ডাটার কি আকার নিয়ে আসতে পারে? দেখো, আকার থেকে যদি প্রশ্ন হয়, তাহলে ইউরোকর্ডাটার লার্ভা দশাকে কি বলে বলো তো? লার্ভা দশাকে কি বলে বলো, দেখি পারো কিনা, দেখি পারো কিনা। আকার থেকে প্রশ্ন আসছে, তাহলে এখানে পাশাপাশি আর কি আকার আছে বলো? সাবাস। ইউরোকর্ডাটা লার্ভা দশাকে ট্যাডপোল বলে, তাই না? ট্যাডপোল বলে। তাহলে লার্ভা দশা থেকে যদি প্রশ্ন আসছে, তাহলে এবার আমরা চলে আসি যে সেফালোস্পিডোমরফি, সেফালোস্পিডোমরফি বা ল্যাম্প্রে, ল্যাম্প্রে লার্ভাকে কি বলে বলো তো? বলো, ল্যাম্প্রে লার্ভাকে কি বলে, দেখি পারো কিনা। লার্ভা থেকে তো আসছে, বলো। আরে সাবাস, ওর নাম কি? সুপ্তা, ভালোই পড়াশোনা করেছো। ল্যাম্প্রের লার্ভাকে বলে অ্যামোসিট লার্ভা। কি বলে? অ্যামোসিট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। অ্যামোসিট লার্ভাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা খুব ইউনিক একটা লার্ভা। এটা একটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, আর ডেফিনেটলি এটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা নিয়ারেস্ট যা যা ইনফরমেশন আছে পড়ে ফেলতেছি। আলটিমেটলি কয়েকটাই কোশ্চেন এই বইয়ের মধ্যে যেগুলো দেওয়া আছে। কুমিরের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, দেখি পারো কিনা। কুমিরের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? তাহলে তোমাদের আজকে এখানে আসো, তোমাদের আমি টেস্ট নেই, দেখি পারো কিনা। এটা হলো ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটা, তোমরা সবাই জানো ন্যাথোস্টোমাটা মানে যাদের চোয়াল আছে, চোয়ালযুক্ত ভার্টিব্রেট। ন্যাথোস্টোমাটার প্রথম যেটা, এটার নাম হলো কন্ড্রিকথিস, তাই না? তারপর কি আছে? অ্যাক্টিনোপটেরিজি। তাহলে আমি ছোট করে লিখি, সার্কপ
হাইমেনোপটেরিজি, তারপর হচ্ছে এমফিবিয়া, তারপর কি আছে র্যাপটিলিয়া, দেন এভিস এভস, অ্যান্ড দেন আছে হচ্ছে আমাদের ম্যামালিয়া মাম্মালিয়া। আর হৃৎপিণ্ড নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমরা তাহলে দুইটা জিনিস নিয়ে কথা বলবো। এক নাম্বার কথা বলবো আমরা হচ্ছে এই হৃৎপিণ্ড নিয়ে কথা বলবো, পা নিয়ে কথা বলবো, টেম্পারেচার নিয়ে কথা বলবো। হ্যাঁ, দ্রুত বই বের করো, যদি না বোঝো তাহলে বই থেকে সাথে সাথে রিচেক করে নিবা পারতেছো কিনা। কারণ এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা না, সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু টেম্পারেচার প্রশ্নটা। আসো আমরা এবার সলভ করি। প্রথমটা আমরা কি লিখবো, যেহেতু হৃৎপিণ্ড নিয়ে এখানে কথা হয়েছে তাহলে হৃৎপিণ্ড নিয়ে আমরা কথা বলবো, তারপর আমরা পা নিয়ে কথা বলবো, এন্ড সবার শেষে আমরা কথা বলবো হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, বলো এক এক করে বলো কোনটা কেমন হবে। প্রথমটা থেকে শুরু করো, দেখি পারো কি না। অ্যাক্টিনোপ্টে এ ভুল হয়ে গেছে তো, আমি তো নিচে। মুহিব ভাই অসুস্থ, মুহিব ভাই খুবই অসুস্থ, বাসায় যাচ্ছে বুঝছো, লিখতে হবে। বলো দেখি পারো কি না। কোনো রিপ্লাই নাই। দেখো কন্ড্রিকথিস মাছ না, আমরা এখনো জানি না, ধরে নিলাম। অ্যাক্টিনোপ্টেরিজি কিন্তু আমরা পড়ছি এই দাঁড়াও, দুই প্রকোষ্ঠ বিশিষ্ট অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল। রুই মাছ আমরা পড়ছি না, দেখো অ্যাক্টিনোপ্টেরিজির মধ্যে রুই মাছ মনে আছে না, এদের এদের দুইটা প্রকোষ্ঠ আছে, এট্রিয়াম এবং ভেন্ট্রিকল। হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, মনে আছে তো নাকি, একটা এট্রিয়াম একটা ভেন্ট্রিকল। সার্কোপটেরিজিও মাছ, একটা এট্রিয়াম একটা ভেন্ট্রিকল। এমফিবিয়া প্রথম অ্যানিমেল যাদের এট্রিয়াম দুইটা হয়েছে, ভেন্ট্রিকল একটা হয়েছে। তাহলে দেখো সিকোয়েন্সটা দেখো, 2 2 2 3, এইটাও 3, বাট 4-এর দিকে নজর দিছে বুঝছো, এই যে একটু আগাইছে, কিন্তু নিলয় দুটা স্টিল কি আছে বলতো, একটার সাথে আরেকটা যুক্ত আছে, তাহলে অসম্পূর্ণভাবে বিভক্ত, তাই না। এভিস পাখি, পাখির ক্ষেত্রে 4 প্রকোষ্ঠ, ম্যামালিয়ানদের ক্ষেত্রে 4 প্রকোষ্ঠ। আমি কি ঠিকঠাক লিখেছি নাকি কেউ ভুল ধরতে চাও, দ্রুত বলো। র্যাপটিলিয়াটা আরেকবার আমি জাস্ট বলতে চাচ্ছি, এটা 3 প্রকোষ্ঠ, এটা 4 প্রকোষ্ঠ, তাহলে মাঝখানেরটা কি 3ও নয় আর 4ও নয়, তাই না, 3.5। তো এট্রিয়াম দুইটা আর ভেন্ট্রিকলটা দেখো দুইটা হইতে গিয়ে হয় নাই, মাঝখানে দেখো মানে পার্টিশনটা অর্ধেক। তো মনে রাখবা একটাই এখানে র্যাপটিলিয়াতে একটাই হচ্ছে এক্সেপশন আছে, সেটা হলো কুমির। কুমিরের ক্ষেত্রে কিন্তু এই যে এরকম 4 প্রকোষ্ঠ কমপ্লিট হয়ে গেছে, সেইটাই কিন্তু এখানে আসছে। কুমিরের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ, এক্সেপশনটা এখানে দিয়েছে, সেটা হলো 4 প্রকোষ্ঠ, সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ। একটু ভালো করে দেখো, 2 তো কোনোভাবেই না। মাছের ক্ষেত্রে 2 প্রকোষ্ঠ, 3 3 কার ক্ষেত্রে বলো তো, এমফিবিয়ার ক্ষেত্রে, তাই না, এমফিবিয়া 2 প্রকোষ্ঠ কাজ, মাছ যারা তারা। অসম্পূর্ণভাবে 4 কারা বলো তো, র্যাপটিলিয়া। কিন্তু কুমির তো র্যাপটিলিয়ায়, কিন্তু সম্পূর্ণভাবে বিভক্ত কিন্তু কুমির, এটা শুধু মনে রাখবা, কুমির এটা কি ব্যতিক্রম। ওকে, কোথাও ভুল হলে আমাকে ধরিয়ে দিবা। আচ্ছা এবার আমরা চলে আসি আর কি কি প্রশ্ন হতে পারে। পায়ের ক্ষেত্রে তোমরা দেখে নিবা, মাছের তো পা নাই, পা নাই, কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু লোভড ফিন ফিশ বাইর হয়েছে। আচ্ছা এটা ইম্পর্টেন্ট না, এইটা শুধু দেখো তোমরা, সবাই শীতল বুঝছো, উষ্ণ রক্ত এই যে এখানে আসছে, উষ্ণ রক্ত, তাহলে বলো তো এগুলো কি, উপরে সবগুলো শীতল রক্ত, তাই না, সব শীতল রক্ত না। শুধু পাখি পাখি কখনো ধরছো, মুরগি কখনো ধরছো
ধরার পর কি অনেক এমন হয়েছে না, গরম মনে হয়েছে না, পাখি কবুতর হাতে ধরলে গরম লাগে না? তো এই প্রাণীগুলোর কিন্তু রক্ত উষ্ণ, এই জিনিসটা মাথায় রাখবা। আর এর উপরে যারা আছে সবাই শীতল রক্ত। সো উষ্ণ এবং শীতল রক্ত এর ইংলিশ টার্মগুলো বলে দিচ্ছি, কারণ পরীক্ষায় তো ওইটাই আসবে। যদি উষ্ণ থাকে, মনে রাখবা উষ্ণ, তাহলে এটার আরেকটা হতে পারে সমষ্ণ। এটা আরেকটা ইংরেজিটা দিতে পারে, সেটা হলো এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক। তাহলে বলো তো যারা শীতল তাদের ক্ষেত্রে কি এন্ডোথার্মিক থাকবে নাকি একটোথার্মিক থাকবে? যারা শীতল তাদের ক্ষেত্রে একটোথার্মিক থাকবে, তাই না? তো যাই হোক, শেষ। এখানে আসো, টিউব উইদিন টিউব কার বিশেষ বৈশিষ্ট্য বলো? খুব চমৎকার একটা লাইন, টিউব উইদিন টিউব। এই যে ভালো করে দেখো, গোলকৃমি কিন্তু গোল না, গোলকৃমি এরকম লম্বা। তো এটা লম্বা সুতার মতো না? তাহলে এটার আরেকটা নাম কি বলতো? সুতাকৃমি। যদি সুতাকৃমি বলেই ফেলি তাহলে ইংলিশে আমরা কি লিখবো বলতো? থ্রেড ওয়ার্ম, রাইট? তাহলে এইটা একটা হচ্ছে সুতাকৃমি, সুতার ইংলিশ হচ্ছে থ্রেড ওয়ার্ম। এইটাকে যদি আমরা প্রস্থচ্ছেদ করি, প্রস্থচ্ছেদ করলে আমরা কেমন পাবো? গোল পাবো, মাঝখানে একটা এরকম ফাঁপা থাকে, রাইট? তাহলে প্রস্থচ্ছেদ গোল, এই জন্য আমরা এটার নাম কি দিয়েছি বলতো? গোলকৃমি। গোলকৃমির ইংলিশ কি? রাউন্ড ওয়ার্ম। তাহলে নামগুলো এখান থেকে আসতে পারে। মনে রাখবা, এই গোলকৃমি হচ্ছে নেমাটোডা। ওকে, গোলকৃমি হচ্ছে নেমাটোডা। নেমাটোডা থেকে প্রথমেই আসবে, দেখো নেমাটোড শব্দের অর্থই কিন্তু সুতা। ওকে, প্রথমে নামগুলো চলে আসবে, তারপর এখানে বৈশিষ্ট্যগুলো চলে আসবে। আচ্ছা তোমরাই বলো তো, এটা একটা পাইপ না? তার ভেতর আরেকটা পাইপ মনে হচ্ছে না? লাইক এরকম। তোমরাই বলো তো, এটা একটা পাইপ, তার ভেতর আরেকটা পাইপ। এই পাইপটা কি জানো? এই পাইপটা হচ্ছে পরিপাক নালী। পরিপাক নালী। তাহলে পাইপের ভেতরে পাইপ বা নলের ভেতরে নল, এই জন্য এই ধরনের প্রাণীকে বলা হয় নলের ভেতর নল বা টিউব উইদিন টিউব। বাট এখানে যে জিনিসটা পড়তে হবে, এখানে যে ফ্ল্যাগ যেটা পড়তে হবে পরীক্ষায়, এইটা না আসলে এই প্রশ্নটা অবশ্যই আসবে, সেক্সুয়াল ডাইমরফিজম। সেক্সুয়াল ডাইমরফিজম। বলতো সেক্সুয়াল ডাইমরফিজম শব্দের অর্থ কি? যৌন দ্বিরূপতা। যৌন মানে এখানে জেন্ডার বোঝাইছে, যে মেল এবং ফিমেলের দুইটা আলাদা আলাদা রূপ থাকে। মেলগুলো ছোট হয় এবং সরু হয়, ফিমেলগুলো বড় হয় এবং মোটা হয়। তোমরা দেখবা এই পর্বের যে উদাহরণের যে ছবিগুলো দেওয়া আছে না, ওখানে কিন্তু মেল ফিমেল দুইটাই দেওয়া আছে। তো তোমরা এবার বলো তো, যৌন দ্বিরূপতা কি আর্থ্রোপোডা পরের প্রাণীদের দেখা যায় কি না? দেখি পারো কিনা। আর্থ্রোপোডা পরের প্রাণীদের যৌন দ্বিরূপতা দেখা যায়, সত্য না মিথ্যা? জারিন আঞ্জুম বুশরা বলেছে না, সাইফ বলেছে না। আচ্ছা তোমরা কেন না বলতেছো? তোমরা তো হচ্ছে পুরুষ তেলাপোকা, পুরুষ ঘাস ফড়িং স্ত্রী ঘাস ফড়িং পড়ছো না? এবার বলতেছে 50-50। দেখো আয়মান বিপ্লব বলতেছে 50-50। তোমরা আর কিছু বলবা? যৌন দ্বিরূপতা দেখা যায়, মেল ফিমেল আলাদা বডি, এইটাই যৌন দ্বিরূপতা। আমি মেল, আরেকজন ফিমেল, তো জেন্ডার কি দুই রকম না দেখতে? আমরা, ওরা একরকম, আমরা দেখতে আরেক রকম, এই তো। সো নেমাটোডা থেকে কিন্তু ইনফরমেশনগুলো মনে রাখতে হবে। স্তন্যপায়ীর মধ্যকর্ণে কয়টি ক্ষুদ্রাস্থি আছে? দেখি পারো কিনা এটা। স্তন্যপায়ী, মানুষের কথাই আমরা ভাবি, আমরাই তো স্তন্যপায়ী। ওকে, মধ্যকর্ণ, এটা অন্তকর্ণ, এখান থেকে এইটা হচ্ছে বহিকর্ণ। এই যে এখানে আমাদের তিনটা অস্থি আছে,
বুঝছো? এই যে এখানে এটা একটা অস্থি, এটা একটা অস্থি, আর এই যে ঘোড়ার জিনের পা দানির মতো এটা একটা অস্থি। 1 2 3 তিনটা অস্থি আছে, ঠিক আছে? স্তন্যপায়ীর মধ্যকর্ণে কয়টি অস্থি আছে মনে রাখবা। কয়টি যেই বলছে না, এখানে কিন্তু অপশনের মধ্যে নাই অ্যাকচুয়ালি। ই নাম্বার কি 6টি না বলো তো? এইখানে 3টা, ওইখানে 3টা, টোটাল কয়টা হইলো? 6টা না? আমার এটা ডান কান, ডান কানে 3টা, বাম কানে 3টা, 6টা না? তাহলে দেখো এখানে স্তন্যপায়ীর মধ্যকর্ণে কয়টি অস্থি আছে। অ্যাকচুয়ালি কয়টি না হয়ে এটা হতো কয় ধরনের অস্থি আছে, তাহলে আমরা 3 দাগাইতাম। তো যেই না তুমি দেখছো যে অপশনে 6 নাই, তো সাথে সাথে তো তুমি বুঝছো যে এটাই সঠিক আনসার হিসাবে নেবে, তাই না? এটা তো বুঝছো নাকি, যে 6 যেহেতু নাই তাহলে উত্তর হিসেবে, প্রশ্ন যেহেতু ভুল তাহলে 3, তাই না? বুঝছো তো নাকি? এই প্রশ্নটা পরীক্ষা আসলে কত দাগাবা, দেখি পারো কিনা। এই প্রশ্নটা আসলে কয় দাগাবা? 3 দাগাবা, নাকি হচ্ছে অপশন ই লিখে 6 দিয়ে ওএমআর এর মধ্যে আর একটা বাইরে একটা ওএমআর দাগায় রাখবা? পাশের ওএমআরটা দাগাইলে কেমন হবে? আচ্ছা, গোত্রকের কৃমি কোন পর্বের? এই বলো তো, গোত্রকের কৃমি কোন পর্বের? নেমাটোডা। ওকে, দেখো আমি কয়েকটা নাম দিচ্ছি ছন্দের মতো করে বা কবিতার মতো করে। গোল গুড়া হুক, ফাইলেরিয়া চোখ, চাবুক। আমি সবসময় এটা মনে রাখি, গোল গোড়া হুক, ফাইলেরিয়া চোখ, চাবুক। ওকে, গোল কৃমি, গুড়া কৃমি, হুক কৃমি, ফাইলেরিয়া কৃমি, চোখ কৃমি এবং চাবুক কৃমি। তোমরা কি জানো এই ফাইলেরিয়া কৃমিটাই বেসিক্যালি নেমাটোডা পর্বের, যেটা গোদ্রক সৃষ্টির জন্য দায়ী। মনে থাকবে? এই মনে থাকবে এটা? মনে থাকবে? আচ্ছা, বলো তো রক্তকীট, মানুষের রক্তকীট কৃমির নাম কি বলো? বলো। এই লোয়া লোয়া হচ্ছে চোখ কৃমি, চোখে থাকে লোয়া লোয়া চোখ কৃমি। মানুষের রক্তকীট কোনটা? প্লিজ দয়া কইরা লোয়া লোয়া লিখো না, একজন লিখছে নিষেধ করছি তাও লিখো না। মানুষের রক্তকীট কোনটা? সিস্টোসোমা ম্যানসনি, সিস্টোসোমা, সিস্টোসোমা ম্যানসনি, তাই না? এই সিস্টোসোমা ম্যানসনি থেকে, এই সিস্টোসোমা ম্যানসনিটা মানুষের রক্তে গেলে জ্বর হয়। তো এই কীটটা আমরা স্নেল বা শামুকে পাই, এই জন্য এটার আর এক নাম কিন্তু শামুক জ্বর, বুঝছো? শামুক জ্বরের কারণ কিন্তু সিস্টোসোমা ম্যানসনি। শামুক জ্বরের ইংলিশ কি বলো তো? স্নেল ফিভার, তাই না? মনে থাকবে? আচ্ছা, আর একটা প্রশ্ন দেই, দেখি পারো কিনা। গোল কৃমির বৈজ্ঞানিক নাম কি বলো? গোল কৃমির বৈজ্ঞানিক নাম কি? এই দেখো, আর উচেরেরিয়া ব্যানক্রফটি লিখছে। উচেরিয়া, উচেরেরিয়া ব্যানক্রফটি হচ্ছে ওই গোদ্রগের কৃমির নাম। গোল কৃমির বৈজ্ঞানিক নাম কি? অ্যাসকারিস লামরিকয়েডস, তাই না? আচ্ছা, আসো এখানে। নিচের কোন উপপর্বের প্রাণীতে প্রতীপ রূপান্তর দেখা যায়? এই যে দেখো, প্রতীপ মানে কিন্তু উল্টা, আর রূপান্তর মানে কি বলতো? আকার আকৃতির চেঞ্জ। তাহলে এই প্রতীপ রূপান্তরের ইংলিশ মনে আছে তো নাকি? মনে আছে তো নাকি? রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। তো ভালো করে দেখো, এই যে এটা একটা প্রাণী, যেটা পরবর্তীতে এই যে এরকম একটা প্রাণীতে পরিণত হয়। ওকে, দেখো তো হয় কি, এর লেজের দিকে এরকম নটকট থাকে। তো তোমরাই বলো তো, এই প্রাণীটা দেখে কি মনে হচ্ছে? মাথা বড়, লেজ ছোট না? এটা লার্ভা না?
তাহলে এই লার্ভাটাকে কিন্তু ট্যাডপোল লার্ভা বলে, মনে আছে তো নাকি? তো মাঝখানে যখন কেটে যায় তখন এই নটোকর্ডও থাকে না, লেজও থাকে না, এরা পরবর্তীতে নিশ্চল হয়ে যায় আর চলাচল করতে পারে না। তাহলে তোমরাই বলো তো, এক সময় লেজ ছিল, নটোকর্ড ছিল, বড় হওয়ার সাথে সাথে লেজ নাই, লেজ যেহেতু নাই ভেতরে নটোকর্ডটাও নাই, তাহলে বলো তো এই প্রাণীটা উন্নতি হলো নাকি উল্টা হয়ে গেল? মানুষ উন্নত হয়, উল্টা হইলো না? হ্যাঁ, এইটাই কিন্তু রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। পরীক্ষায় কিন্তু এই জিনিসটা মনে রাখবা। এই কোশ্চেনটা যদি একটু কমপ্লেক্স করে দিয়ে দেয় যে প্রতি, এমন বলে দিবে যে ইউরো, দেখো লেজের দিকে নটোকর্ড থাকে বলে, লেজের দিকে নটোকর্ড থাকে বলে কিন্তু এটাকে ইউরোকর্ডাটা বলে। ইউরো শব্দের অর্থ কিন্তু লেজ, বুঝছো? তাহলে এটার উত্তর হচ্ছে ইউরোকর্ডাটা। বন্ধুরা একটা জিনিস আমি তোমাদের বলি, যদি এখান থেকে প্রশ্ন হয় আর কোন কোন জিনিসগুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে, মনে আছে তো নাকি? টিউনিসিন, টিউনিক, সেখান থেকে একটা শব্দ আছে টিউনিকাটা, মনে আছে তো নাকি? সি স্কোয়ার্ড বা সমুদ্রের ফোয়ারা বলে। আর কি মনে আছে? মনে আছে এখানে কিন্তু রিভার্স পেরিস্টালসিস বলে একটা শব্দ আছে, রিভার্স পেরিস্টালসিস, মনে আছে তো নাকি? এই শব্দগুলো একটু দেখে যাইতে পারবা পরীক্ষা যাওয়ার আগে। টিউনিক, সি স্কোয়ার্ড, রিভার্স পেরিস্টালসিস, কি এগুলো দেখে যেতে পারবো না? এদের ইউরোকর্ডাটা পরের প্রাণীদের টিউনিসিন নামক একটা আবরণ থাকে। এই আবরণটার নাম হচ্ছে সেলুলোজের মতো, যেহেতু এটাকে বলা হয় প্রাণীজ সেলুলোজ। ঠিক আছে? টিউনিসিন নামক, না, টিউনিসিন দ্বারা তৈরি পর্দা থাকে, আবরণ থাকে, সেই আবরণের নাম টিউনিক, আর যাদের টিউনিক আছে তাদেরকে বলা হয় টিউনিকাটা। এদের সি স্কোয়াড বা সমুদ্রের ফোয়ারা বলা হয় কারণ পানি উচ্ছারিত করে সবেগে। আর রিভার্স পেরিস্টালসিস মানে হলো এদের যে মানে রক্তনালীতে একবার রক্ত সামনে যায় আবার পিছিয়ে আসে, যায় আবার পিছিয়ে আসে, রিভার্স করে রক্ত, আবার রিভার্স করে প্রত্যেকবার বিটে বিটে। সো প্রশ্ন ছিল উপপর্বের, স্বাভাবিকভাবে এখানে 3টা উপপর্ব আছে। আর সেফালো কর্ডাটা আমি তোমাদের দেখিয়েছি, ইউরো কর্ডাটা নিয়েও আমাদের পড়া শেষ। আমাদের তো মনে হয় রিভিশন মানে একদিনে 4টা পড়ে ফেলতেছি। এনিলডা পরের প্রাণীদের রক্তরসের নিচের কোনটি অনুপস্থিত? দেখো, হিমোগ্লোবিন থাকে, হিমোএরিথ্রিন থাকে, ক্লোরোক্রুয়েরিন থাকে, ঠিক আছে। বাট প্রশ্ন কোন জায়গায়? দেখো, আমি যখন তোমাদের মলাস্কা পড়িয়েছিলাম আমি বলেছিলাম এরা অভিজাত, নীল বর্ণ, ঠিক আছে। এটা কোথায় থাকে বলো তো? মলাস্কায় থাকে। খুব ইম্পর্টেন্ট, এই 4টা ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট। এগুলো সবগুলো থাকে কেঁচোতে, অ্যানিলিডা, বুঝছো? অ্যানিলিডাতে কিন্তু এই 3টাই থাকে। প্রশ্ন সেইটা না, প্রশ্ন হলো কোথায় থাকে, এই জায়গায় দেখো। আচ্ছা, আমি যদি এখন প্রশ্ন করি যে অ্যানিলিডা পর্বের প্রাণীদের লোহিত কণিকায় হিমোগ্লোবিন থাকে, কথা সত্য না মিথ্যা? বলো। অ্যানিলিডা পর্বের প্রাণীদের, অ্যানিলিডা পর্বের প্রাণীদের লোহিত কণিকায় হিমোগ্লোবিন থাকে, সত্য না মিথ্যা? সবাই বলো, সবাই তো আছো। তাহলে মিথ্যা কোন অংশটা বলো তো? মিথ্যা কোন অংশ? হিউম্যানদের ক্ষেত্রে কি হয়? রক্তনালী, এটা লোহিত কণিকা, এই যে এখানে হিমোগ্লোবিন, তাই না? তাহলে অ্যানিলিডার ক্ষেত্রে ধরা যাক রক্তনালী, এলো রক্তরস, এই যে এখানে হিমোগ্লোবিন, এখানে হিমোগ্লোবিন। তাহলে রক্তরসে এদের হিমোগ্লোবিন থাকে, আর আমাদের ক্ষেত্রে কোথায় থাকে? লোহিত কণিকার ভেতরে হিমোগ্লোবিন থাকে, তাই তো? তাই না? আচ্ছা, সিলেন্টেরন কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? দেখো, সিল মানে গহ্বর, আর এন্টেরন শব্দ অর্থ পরিপাক নালী। সিল মানে গহ্বর, বলো তো কাদের এটা? এই যে এখানে যে গহ্বরটা থাকে না ভেতরে,
এই জায়গাটার নামই হচ্ছে সিলিন্ডার, তাই তো? তাহলে প্রশ্নের উত্তর কি? নিডারিয়া। আচ্ছা দেখি তোমাদের কিছু প্রশ্ন করি, নিডারিয়া থেকে পারো কিনা, দ্রুত উত্তর দিবা। নিডারিয়া পর্বের প্রতিসাম্যতা কোন ধরনের বলো, দ্রুত। ওরিও প্রতিসাম্য, তাই না? নিডারিয়ার ভ্রূণ স্তর কয় স্তর বলো তো? আজকে সকালে দেখাইছি, মানে শুরু করার সময় দেখাইছি, দ্বিস্তর। বলো তো কোন নম্বর, কোন স্তরটা অনুপস্থিত নিডারিয়াতে বলো তো? মেজোডার্ম। মেজোডার্মের পরিবর্তে কি আছে? মেজো গ্লিয়া আছে। এরপর যদি আমি প্রশ্ন করি বলো তো মেজো হিল কাদের থাকে? এদের তো মেজো গ্লিয়া থাকে, মেজো হিল কাদের থাকে বলো? মেজো হিল কাদের থাকে? এই যে আটকে গেছে। মেজো হিল থাকে পরিফেরা পরের প্রাণীদের। কাদের? পরিফেরা পরের প্রাণীদের, তাই না? এই পরিফেরা পারি না বললে তো হবে না, গুলি করবো সবাই রে। আচ্ছা, অস্থিময় মাছে কোন ধরনের আইস পাওয়া যায়? খুবই ইম্পর্টেন্ট। বলছে অস্থিময়, এরপর বলছে মাছ, এরপর বলছে আইস। তো আমরা তো জানি অস্থিময় বা যাদের শরীরের ভেতরে কাটা থাকে কারা বলো তো? অ্যাক্টিনোপটেরিজি, এরাই তো অস্থিময়, তাই না? বলো তো ঠিক কিনা? তো অ্যাক্টিনোপটেরিজির উপরে কি আছে বলো তো? কন্ড্রিকথিস, কন্ড মানে তরুণাস্থি। আর তারপরে কি আছে বলো তো? সার্কোপটেরিজি, তাই না? দেখি পারো কিনা, খুব দ্রুত বলো। আইসের ক্ষেত্রে বলো কোন ধরনের আইস থাকে? তারপর হচ্ছে অন্তকঙ্কাল, দেখি পারো কিনা, এই তিনটা খুব জরুরি। লেজ। প্রশ্ন সব সময় কোথায় হয় আমরা সবাই জানি, বলো। কন্ড্রিকথিস, এই কন্ড্র মানে তরুণাস্থি, সো এদের তরুণাস্থি সরি, অন্তকঙ্কাল হচ্ছে তরুণাস্থি। তরুণাস্থিময়। তাহলে অ্যাক্টিনোপটেরিজি কি? অন্তকঙ্কাল বলো তো কি? হাড্ডি আছে, অস্থিময়। এই জন্য দেখবা রুই মাছের কাঁটা খাইতে আমাদের খুব কষ্ট হয়, শক্ত। সার্কোপটেরিজির কি? এরাও অস্থিময়, কারণ আস্থি আর তরুণাস্থির বাইরে তো আর কিছু হয় না, তাই তো? মনে আছে তো এটার নাম কি বলো তো? এটা হচ্ছে গ্যানোয়েড, তাই না? এটার নাম কি ছিল? প্ল্যাকয়েড, তাই তো? প্ল্যাকয়েড। অ্যাক্টিনোপটেরিজি কি ছিল? সাইক্লয়েড অথবা টিনয়েড, তাই না? লেজের ক্ষেত্রে বলো তো এদেরটা কি ছিল? এদেরটা একটা ছোট একটা বড়, হেটারো সার্কাল। অ্যাক্টিনোপটেরিজি সমান সমান, তাই না? হোমো সার্কাল। আর এটার ক্ষেত্রে কি ছিল? দুইটা ফিক্স হয়ে গেছে, ডাইফি সার্কাল। কোশ্চেন ইজ, তোমরা কি খেয়াল করছো এটাও মাছ, এটাও মাছ, এটাও মাছ, এই থিস শব্দের অর্থ কিন্তু মাছ। আর টেরিজি মানে হচ্ছে ডানা, তাহলে এটা মাছ। সরি, টেরিজি মানে পাখনা, তাহলে এদেরও পাখনা আছে, এদের পাখনা আছে, তবে এরাও মাছ। তোমরা কি সব কনসেপ্ট বুঝতে পারছো? আমি যা পড়িয়েছি এখানে, এখানে যা পড়িয়েছি বুঝতে পেরেছো? আচ্ছা, এবার প্রশ্নের উত্তর দাও। 15 নম্বর প্রশ্নের উত্তর কি? ভালো করে বলো, ভালো করে বলো, প্রশ্নের উত্তর কি? ক্যাসাল করছে না প্রশ্নে? এই উত্তর একটা না দুইটা এখানে? অস্থিময় মাছে, অস্থিময় কিন্তু এটা দুইটা, অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি, দুইটা অস্থিময় না? তাহলে চাইছে তো আইস, তাহলে সাইক্লোয়েড, টিনয়েড, গ্যানোয়েড, কয়টা উত্তর হইলো? বিসি। তাহলে তোমরাই বলো তো প্রশ্নটা কি ঠিক আছে না ভুল আছে? প্রশ্নটা কি আছে? ইয়েস, ভুল আছে। তো এই ধরনের যদি প্রশ্ন আসে, এই ধরনের যদি প্রশ্ন আসে, যদি ভুল আসে, তাহলে তোমাদের মাথায় কি থাকবে? সেটা হচ্ছে যেটা কখন এই ধরনের প্রশ্ন বানাইতে ভুল করে জানো? একটা টিচার যখন নিজে পড়ালেখা না করে প্রশ্ন করে।
বুঝছেন, সব সম্পর্কে দায়িত্ব নাই, জানাশোনা নাই, কিন্তু ভার্সিটি অ্যাডমিশনের প্রশ্ন বানায় ফেলছে। তাহলে এক্ষেত্রে কি করবে? এক্ষেত্রে তোমাদের সেই অপশনটাই চুজ করতে হবে যে অপশনটা খুব কমন, তাই না? সাইক্লয়েড, এটা অস্থিময় আইস, এগুলো অস্থিময়, সাইক্লয়েড। আচ্ছা, আসো। প্রাণীর পরিস্থিতি, ঘাস ফড়িংয়ের শ্রবণথলি কি দিয়ে আবৃত থাকে? বলো। এমন কঠিন প্রশ্ন, ঘাস ফড়িংয়ের শ্রবণথলি কি দিয়ে আবৃত থাকে, দেখি পারো কিনা। টিম্পে নাম দিয়ে আবৃত থাকে, এগুলা বোঝানোর কিছু নাই এখানে। রুই মাছের পটকা এবং অন্ননালী সংযুক্ত হয় কোনটির মাধ্যমে? পটকা, ভেরি গুড। পটকা এবং অন্ননালী কিসের মাধ্যমে যুক্ত হয় বলো তো? এই নালীটার নাম কি বলো? বায়ু নালী না এটা? এটা বাতাস থেকে, বায়ুথলি থেকে এটা বাতাসের নালী, তাহলে নিউমেটিক নালী বা বায়ু নালী, তাই তো? তাই তো। হোয়াট ইজ ডেমি ব্রাঙ্ক? হোয়াট ইজ ডেমি ব্রাঙ্ক? অর্ধফুলকা। ডেমি শব্দের অর্থ কিন্তু অর্ধেক, তাই না? ফুলকা রেখার, বলো তো ফুলকা রেখারের কাজ কি, দেখি পারো কিনা, পড়ানোর সময় তো বুঝে যাওয়ার কথা। ফুলকা রেখারের কাজ কি, দেখি পারো কিনা। বলো, ফুলকা রেখারের কাজ কি? হ্যাঁ, এই পারি না বললে হবে নাকি? ফুলকা রেখারের কাজ হচ্ছে ওর মুখের ভেতর দিয়ে যখন পানি ঢোকে, ফুলকাতে যখন বের হয়, ফুলকায় বিভিন্ন খাদ্যকণাকে সে ক্লিন করে, আটকায়, বিভিন্ন খাদ্যকণাকে আটকায়, ওটা আবার খেয়ে নেয়, তাহলে খাদ্যকে আটকায়। ওই যে একজন পারছে তো। পুঞ্জাক্ষী কোন প্রাণীতে পাওয়া যায়? কুনো ব্যাঙে পুঞ্জাক্ষী, হাইড্রায় পুঞ্জাক্ষী, ঘাস ফড়িংয়ে, আর শোলাতে। মারি ফেলাইছে। তোমরা, তোমরাই বলো তো, এই প্রশ্নটা দেখে বলো কি করা উচিত, বলো। কি করা উচিত বলো, তোমরাই কত। জোকস, তাই না? পুঞ্জাক্ষী পাওয়া যায় আর্থ্রোপোডা পরের প্রাণীদের, আর্থ্রোপোডা পরের প্রাণীর আরশোলা এবং ঘাসফড়িং দুটোতেই পাওয়া যায়। কিন্তু বুঝতেই পারতেছো, আমি তো আবার তোমাকে বলতেছি, যা না জানলে এই প্রবলেম হবে, প্রশ্ন করতে ইস্যুগুলো হবে। সো উত্তর ঘাসফড়িং লাগাবা, হ্যাঁ, আরশোলার জায়গায় ঘাসফড়িং লাগাবা। হাইড্রাতে কোন ধরনের নিষেক দেখা যায়, বলো। হাইড্রাতে কোন ধরনের নিষেক? বেশ কমপ্লিকেটেড, এটা তো আমিও জানি না। বলো তো, হাইড্রাতে কোন ধরনের নিষেক দেওয়া যায়? হাইড্রাতে কি অন্ত নিষেক? হাইড্রা নিষেক, শুক্রাণুগুলো বাইরে আসে, ঝাঁক বেঁধে সাঁতরাতে থাকে, ডিম্বাণুকে কিন্তু অন্ত নিষেকই দেখতেছি। ডিম্বাণু তো ছাড়ে না দেখলাম, হ্যাঁ। তো সামা ভুল হলে কারেকশন করে দিবা, হ্যাঁ। আচ্ছা, ঘাসফড়িং এর ডিম্বাণু কোন ধরনের? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কোন ধরনের? সেন্ট্রোলেসিথাল। এটা কিন্তু অবস্থান অনুযায়ী কিন্তু, হ্যাঁ, অবস্থান অনুযায়ী কিন্তু সেন্ট্রোলেসিথাল। আর যদি খুব অল্প মাত্রা ডিম্বাণু থাকে, তাহলে বলো তো
আচ্ছা, কুসুম নিয়ে এখানে কথা বলা, ডিম্বাণু হচ্ছে সেন্ট্রাল এসিথাল। ঘাসফড়িংয়ের মস্তকের বহিকঙ্কালের অংশ নয় কোনটি? বহিকঙ্কাল, ওসেলিত চোখ না, সরল চোখ। দেখো, মস্তকের বহিকঙ্কালের অংশ, জেনা একটা অংশ, ভার্টেক্স একটা অংশ, এবং আরও অনেক পার্ট আছে। এপিক্রেনিয়াম মানে হচ্ছে ওর খুলির, মানে বহিখুলি আর কি, খুলির বাইরের অংশ আর কি। তো এপিক্রেনিয়ামকে আমরা নিচ্ছি না এখানে। ওসেলি, ওসেলি কিন্তু সরল চোখ, তাহলে এটা বহিকঙ্কালের অংশ নয়। আচ্ছা, রুই মাছের হৃৎপিণ্ডে কোন ধরনের গ্যাস পরিবাহিত হয়? দেখি পারো কি না। রুই মাছের হৃৎপিণ্ডে কোন ধরনের গ্যাস? আরে দারুণ জিনিস, বলো বলো। রুই মাছের হৃৎপিণ্ডকে আমরা কি বলি? মাছের হৃৎপিণ্ডই কিন্তু শিরা হৃৎপিণ্ড, তাই না? আর এই শিরা বলার কারণ কি বলো? কার্বন ডাইঅক্সাইড। নিচের কোনটি হাইড্রার অনিচ্ছাকৃত চলন? এই প্রশ্নের উত্তর দাও, তোমরা বই থেকে বের করো। এইটা কোন কোষ্ঠীর উপস্থিতিতে হাইড্রা পুনরুৎপত্তি ক্ষমতা প্রদর্শন করে? এগুলো তো প্রশ্নের উত্তর কখনো ভুল করা যাবে না। পুনরুৎপত্তি, তো এখান থেকে কিছু ইম্পর্টেন্ট টার্ম মনে রাখতে হবে। এটা একটা টোটিপটেন্ট কোষ, যা চায় তাই সে তৈরি করতে পারে। টোটিপটেন্ট কোষ। আর তোমরা আমাকে বলো তো, হাইড্রার শরীরের যতগুলো কোষ আছে সবগুলোকে রিপ্লেস করতে কত দিন সময় লাগে বলো? কত দিন সময় লাগে? 45 ডেজ, তাই না? তাহলে ওখানে এইটা একটা প্রশ্ন আছে। আরেকটা জিনিস হলো যে পুনরুৎপত্তির এই জায়গায় ইংলিশে দিতে পারে রিজেনারেশন। রিজেনারেশন, ওকে। ডাকটাস কুভেরি রুই মাছের কোন তন্ত্রের অংশ? খুব ভালো করে মনে রাখতে হবে। দেখো, রুই মাছের কিন্তু এইটা হলো এটা ভালো করে দেখো, আমি তোমাদের একটু দেখাই। এটা হচ্ছে এট্রিয়াম, এটা হচ্ছে ভেন্ট্রিকল, আর এইটার নাম কিন্তু সাইনাস ভেনোসাস, ঠিক আছে? তো ইউজুয়ালি যেটা হয়, রুই মাছের সামনে থেকে রক্ত আসুক, ডানা থেকে রক্ত আসুক, আর নিচ থেকে রক্ত আসুক, সামনে থেকে, বক্ষ, ডানা থেকে কিংবা নিচ থেকে রক্ত আসুক না কেন, সবাই এই ডাকটাস কুভিয়েরি এবং ডাকটাস কুভিয়েরিতে সর্বপ্রথম রক্ত পড়ে, সবাই মিলে রক্ত পাঠায় এখানে। এবং ডাকটাস কুভিয়েরি রক্ত পড়ে সাইনাস ভেনোসাস, তারপর এট্রিয়াম, তারপর ভেন্ট্রিকল, তারপর বালবাস আর্টারিওসাস, তারপর তো তোমরা সবাই জানো ফুলকাতে যায়। এটা তো সবাই বুঝছো। তাহলে ডাকটাস কুভিয়েরি রক্ত, কুভিয়েরি রুই মাছের কোন তন্ত্রের অংশ? তোমরাই বলো তো, ডাকটাস কুভিয়েরি হয়ে সাইনাস ভেনোসাস হয়ে হৃৎপিণ্ডে রক্ত ঢুকতেছে, তাহলে বলো তো কার্বন ডাইঅক্সাইডের ব্যাপার স্যাপার আছে না? বলো তো, কার্বন ডাইঅক্সাইড মানে কি তন্ত্র বলো তো? শিরাতন্ত্র, তাই তো? Okay. রুই মাছের দেহের অঙ্কীয় তলে কয়টি ছিদ্র আছে? নিচের দিকে। আমি তোমাদের পা জো রে দ্বারা মনে রাখতে শিখিয়েছিলাম, তাই না? পা জো রে, তাই তো? রুই মাছ পা জ রে, বায়ু ছিদ্র, জ্বলন ছিদ্র এবং রেশন ছিদ্র, 3 ধরনের ছিদ্র আছে। হাইড্রায় কয় ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়? দেখি পারো কিনা। কয় ধরনের, এখানে কিন্তু প্রধান বলে নাই, বুঝছো? ভালো করে বলো। হাইড্রায় 23 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়, প্রধানত 4 ধরনের। উত্তর কি? তাই না, 23 না? আচ্ছা, রুই মাছে কোন আইস পাওয়া যায়? দেখো, রুই মাছ মানে হচ্ছে অ্যাক্টিনোপ্টেরিজি, আর রুই মাছ থেকে পড়ার সময় আমরা খুব ভালো করে জানি এর আইসটা হচ্ছে সাইক্লয়েড। আইসটা হচ্ছে সাইক্লয়েড, কিন্তু প্রশ্ন তো অন্য জায়গায়। তোমরাই বলো তো, এইটা এপিডার্মিস থেকে আসে নাকি ডার্মিস থেকে আসে? তৈরি হয় কোথা থেকে? রুই মাছের আইসটা ডার্মিস থেকে। এবং রুই মাছের আইসটা
কি ধরনের বলো তো? ক্যালসিয়াম কার্বনেট এবং কোলাজেন দ্বারা তৈরি। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখবা। ক্যালসিয়াম কার্বনেটের জন্য আইসটা শক্ত হয়, আর কোলাজেনের জন্য আইসটা সহজে ভাঙে না। ঠিক আছে? তো সাইক্লয়েড এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, নিচের কোনটি হাইড্রার বহির্গঠনের অংশ নয়? নিচের কোনটি হাইড্রার বহির্গঠনের অংশ নয়? পাদচাকতি বাইরে থাকে, কর্ষিকা বাইরে থাকে, দেহকাণ্ড, হাইপোস্টোম। কি কমপ্লিকেটেড প্রশ্ন, আমাদের তো ঠেকাই দিবে এইসব প্রশ্নে। উত্তর দাও। হাইড্রার ছবিটা বের করো, প্রথম পৃষ্ঠা। প্রথম পৃষ্ঠা বের করে বলো তো হাইড্রার দেহকে কয় ভাগে ভাগ করা হয়? খাইছে নাই তো, এখানে মনে হইতেছে কাজ করতেছে না। আচ্ছা, এটা নিয়ে একজন ডিসপিউট দিছে, আমি একটু রিচেক করে দেখি। ও বলছে একজন ডিসপিউট দিয়েছে নেমাটোসিস্টের সংখ্যা নিয়ে। নিডারিয়া জাতীয় প্রাণীদের দেহে 23 ধরনের নেমাটোসিস শনাক্ত করা হয়েছে, এর মধ্যে নিম্নোক্ত 4 ধরনের নেমাটোসিস হাইড্রায় পাওয়া যায়। আচ্ছা, এটার উত্তর কিন্তু এটা ঠিকই আছে, এটা না। তো 23 ধরনের, সব ধরনের নিডারিয়ার কথা যদি আমরা চিন্তা করি, নিডারিয়া প্রাণীদের, হ্যাঁ সরি আমি এটা ভুল শিখিয়েছিলাম, একটু কারেকশন করে নিও। থ্যাংক ইউ, দারুণ জিনিস দেখেছো তুমি। এটা বই থেকে দেখে নিও তো, এটা ওখানে কিন্তু সরাসরি দেওয়া আছে। মানবদেহে টায়ালিন সক্রিয় হয় কোনটির প্রভাবে? প্রশ্নের উত্তর দাও। মানবদেহে টায়ালিন সক্রিয় হয় কোনটির প্রভাবে? ক্লোরাইডের প্রভাবে, তাই না? আচ্ছা, টায়ালিনের আরেকটা নাম কি মনে আছে বলো তো? স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। ওকে, টায়ালিনের অন্য আরেকটা নাম হচ্ছে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। বলো তো টায়ালিন কোন গ্রন্থি থেকে ক্ষরণ হয়? টায়ালিন কোন গ্রন্থি থেকে ক্ষরণ হয়? লালা গ্রন্থি থেকে ক্ষরণ হয়। লালা গ্রন্থি থেকে কয়টা এনজাইম ক্ষরণ হয় বলো তো? 2টা এনজাইম ক্ষরণ হয়, টায়ালিন এবং মল্টেজ। টাম আম আসলাম, টায়ালিন এবং মল্টেজ। খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংস করে দাঁতকে রক্ষা করে কোন এনজাইম? ও মাই গড, দাঁতকে রক্ষা করা, তার মানে মুখের কথা বলছে, আর মুখে মানে হচ্ছে লালার ফাংশন, এই কথাটা বলছে। লাইসোজাইম, তাই না? ব্যাকটেরিয়াকে ধ্বংস, লাইসো মানেই কিন্তু ধ্বংস, তাই তো? ওকে, তাহলে বলো তো লাইসোজাইম এবং লাইসোজোম কোনটা কোষীয় অঙ্গাণু বলো তো? লাইসোজাইম এবং লাইসোসোম কোনটি কোষীয় অঙ্গাণু? ইয়েস, লাইসোসোম বা লাইসোজোম, ওইটা হচ্ছে কোষীয় অঙ্গাণু। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে? কি কঠিন প্রশ্ন দিয়েছে। অগ্নাশয়ে থাকে, তাই না? পরের প্রশ্ন বলো তো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে এখান থেকে এনজাইম বেশি আসে নাকি হরমোন বেশি আসে? দেখি পারো কি না। এনজাইম বেশি নাকি হরমোন বেশি? এনজাইম বেশি আসে এখান থেকে। মনে রাখবা পুরোটা থেকেই এনজাইম আসে, পুরোটা থেকেই বাইকার্বনেট আসে, প্রচুর বাইকার্বনেট আসে, বাট এই যে অল্প অল্প কিছু জায়গা থাকে যেগুলোকে আমরা দ্বীপ বলি, এটার নামই হচ্ছে আইলেটস অফ
ল্যাঙ্গারহ্যান্স, এই জায়গা থেকে আলফা বিটা ডেল্টা এবং পিপি কোষ, তিন ধরনের আমরা কোষ পাই, আলফা বিটা ডেল্টা কিংবা গামা কোষ, পিপির আরেক নাম গামা কোষ। তাহলে বলো তো এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে চার ধরনের কোষ পেলাম, এখানে কোনটা থেকে ইনসুলিন আসে বলো তো, কোনটা থেকে ইনসুলিন আসে? এই বিটা থেকে ইনসুলিন আসে, তাই না? এবার তোমরা আমাকে বলো তো ইনসুলিন রক্তে গ্লুকোজ কমায় না বাড়ায়? বলো তো, কমায়, রক্তে কমায়। তাহলে ইনসুলিন, ওই যে আমাদের যখন ডায়াবেটিস হয় রক্তে তো গ্লুকোজ বেড়ে যায়, তাই না? তো ইনসুলিন দিলে রক্তে আবার গ্লুকোজ কমে যায়, তাই তো? আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এবার বলো তো অগ্নাশয় কোন ধরনের গ্রন্থি? অগ্নাশয় কোন ধরনের গ্রন্থি? অগ্নাশয় মিশ্র গ্রন্থি, সাবাস। মানুষের পিত্তরস ক্ষরিত হয় কোনটি থেকে? দেখি পারো কিনা এটা। বলো, মানুষের পিত্তরস কোথা থেকে ক্ষরিত হয়? আর সাবাস, যকৃৎ থেকে পিত্তরস, যকৃৎ থেকে পিত্তরস ক্ষরিত হয়, যকৃতে পিত্তরস তৈরি হয়। সঞ্চয় কোথায় থাকে? পিত্তথলিতে, তাই না? এবার যদি আমি তোমাদের একটা প্রশ্ন করি, পিত্তরস কি পরিপাক করে? দেখি পারো কিনা। পিত্তরস কি পরিপাক করে? একটা ব্রেক চাও তোমরা, একটা ব্রেক। ওই যে দেখো, লবণ পরিপাক করে। গুলি করব কিন্তু। আর কয়টা স্লাইড আছে? আর বেশি স্লাইড নেই, হ্যাঁ, 34টা স্লাইড অলরেডি হয়ে গেছে। দেখো, পিত্তরস কিন্তু আমাদের লিপিড বা চর্বি পরিপাক করে। ধরো স্নেহ লিখলাম, হ্যাঁ, স্নেহ বা লিপিড পরিপাক করে। এবার বলো তো পিত্তরস কি কোনো এনজাইম থাকে? পিত্তরসে কোনো এনজাইম থাকে? নো এনজাইম, কোনো এনজাইম থাকে না। তাহলে পিত্তরসে কি থাকে বলো তো? লবণ থাকে। ভুলেও লবণ বলা যাবে না, পিত্তরসে পিত্ত লবণ থাকে, তাই না? সোডিয়াম এবং পটাশিয়ামে টরোকোলেট এবং গ্লাইকোকোলেট লবণ থাকে, তাই তো? এবার বলো তো পিত্তরসের পিত্ত লবণ স্নেহ পরিপাক করে কোন প্রক্রিয়ায়? কোন প্রক্রিয়ায়? কোন প্রক্রিয়ায় পরিপাক করে? আই বলো। ইমালসিফিকেশন প্রক্রিয়ায় পরিপাক করে, তাই না? তাহলে বলো তো এখান থেকে কাইলোমাইক্রন, কাইল, এই শব্দগুলো দেখে নিবা, ঠিক আছে? কাইলোমাইক্রন, কাইল, এই জিনিসটা দেখে নিবা, ভালো করে দেখে নিবা। চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় স্থূলতার কারণ এবং প্রতিকার নিয়ে আলোচনা করা, তার নাম কি? বেরিয়াট্রিক্স। হ্যাঁ, স্থূলতার কারণ এবং প্রতিকার নিয়ে আলোচনা করা হয়, অপারেশন করা হয়। লালা গ্রন্থিতে বিদ্যমান এনজাইমের নাম কি? ও মাই গড, কি কঠিন প্রশ্ন! এটা কিন্তু খুব কমপ্লিকেটেড প্রশ্ন, বুঝছো? আচ্ছা, লালা গ্রন্থির এনজাইমের নাম তো আমরা জানি লাইসোজাইম, সরি, লালা গ্রন্থির এনজাইমের নাম তো টায়ালিন এবং মল্টেজ, কিন্তু এখানে তো টায়ালিন এবং মল্টেজ নাই। উত্তর কি হবে বলো তো? সবাই এ দাগাইছে কেন? এই কারা এ দাগাইতেছো? লালা গ্রন্থিতে লিপিড পরিপাকের কোনো এনজাইম নাই, কোনো প্রোটিন পরিপাকের এনজাইম নাই। তাহলে লালা গ্রন্থিতে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, কি চিন্তা ভাবনা করো তোমরা এইসব? আবার আসছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে। প্রশ্ন হলো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে? কাউরে ব্রেনে থাকে, কাউরে হাঁটুতে থাকে। বলো কোথায় থাকে? উত্তর কি? উত্তর ই, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে কোথায়? অগ্নাশয়ে। বলো তো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অন্তঃক্ষরা গ্রন্থ অংশ নাকি বহিঃক্ষরা অংশ? বলো তো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অন্তঃক্ষরা অংশ না বহিঃক্ষরা অংশ? ইয়েস, অন্তঃক্ষরা অংশ, তাই না? তাহলে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা একটু ভালো করে চিন্তা করো। অন্তঃক্ষরা অংশের নাম আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, তাহলে বহিঃক্ষরা অংশের নাম কি বলো? এরম ছিল না? অ্যাসিনাস বা লোবিউল, তাই না? তাই তো?
এবার বলো তো এই বহিঃক্ষার অংশ অন্তঃক্ষার অংশ থেকে তো আইলেটস অফ ল্যাঙ্গারেন্স থেকে তো হরমোন আসে, তাই তো? আমরা তো জানি এটা হরমোন, আলফা বিটা ডেল্টা এবং পিপি থেকে হরমোন আসে। তাহলে বলতো বহিঃক্ষার অংশ এসএনএস বা লোবিউল থেকে কি আসে বলো তো, পারো কি না? বাইকার্বনেট এবং এনজাইম আসে, তাই না? মনে নাই, পড়ালেখা না করলে তো মনে থাকবে না বাবা, পড়ালেখা না করলে তো মনে থাকবে না। আচ্ছা তোমরা একটা অনেস্ট কনফেশন দাও আমাকে, তোমরা কি যখন একাডেমিকে পড়তা তোমরা কি জানতা যে তোমাদের এডমিশনে এইরকম একটা কষ্টের জার্নির ভেতর দিয়ে যাইতে হবে? বলো তো, তোমরা কি জানতা আসলে এটা? তো যদি জানতা এবং আমরা যদি তোমাদের জানাইতাম তোমরা কি মানতা? ফার্স্ট ইয়ারের প্রথম দিন থেকে আমরা জানাইতাম, তোমরা কি মানতা? কেউ মানে না, বুঝছো? কেউ শোনে না, কেউ বোঝে না, এডমিশনে এসে একটা অথৈ সাগরের মধ্যে পড়ে যায়। তাকে এখন পর্যন্ত কত স্টুডেন্ট কুলে পৌঁছাইতে পারে নাই। তো এটা আমাদের ভালো লাগার বিষয় না, এটা খারাপ লাগার বিষয়। সবার জন্য যদি সিট থাকতো তাইলেই আমরা করতাম, তাই না? তুমি বলো তো, এসএসসি পরীক্ষা যদি এমন হইতো যে এই এগুলা ভবিষ্যতে ভার্সিটিতে ভর্তি হবে, হওয়ার সুযোগ নেই, সিট আছে 3000, তার কেন এসএসসির সময় আমাদের তো কেটে দিতে পারতো, তাই না? ভালো হইতো না? তো এইটা একটা বিষয়। পড়ালেখা সিরিয়াসলি পড়াশোনা করো, হ্যাঁ। অবস্থা খারাপ এখন, আমি বুঝি অবস্থা কেন এত খারাপ। তো একটা জিনিস বলে রাখি, তোমাদের স্টিল অনেক আরও সুযোগ আছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে যারা ফার্স্ট টাইম হয় না, সেকেন্ড টাইমে দিতে পারবা। এই অবস্থাটা, এই সময়টা থাকবে না, এই সময়টা থাকবে না। ইভেন যখন অনেকের এমনই হইতে পারে যে ভার্সিটিতে সে চান্সই পায় নাই, সে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তেছে, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছে, বা কোথাও পড়তেছে, কিংবা জব করতেছে, কিংবা বিজনেস করতেছে। আজ থেকে 5 বছর পর দেখবা এই যন্ত্রণাটা, এত কষ্ট, এত খারাপ লাগা নাও থাকতে পারে, থাকবে না। ওকে ভাইয়া, সিরিয়াস থাকার পরেও চান্স মিস। লতিফা আক্তার মিতুল বলেছ, আমি বলছি না যারা চান্স পায় না তারা কম সিরিয়াস, অনেক সিরিয়াস স্টুডেন্টও চান্স পায় না। শুধু তোমার এই অবস্থা না, প্রচুর স্টুডেন্টের এই অবস্থা। হ্যাঁ, দোয়া করি, আমার হাতে তো আর কিছু করার নাই, আমি তো সর্বোচ্চ ক্লাসটাই নিতে পারতাম, আর তোমাদের ভুল ভ্রান্তিগুলো দেখতে পারতাম, বা এক্সাম নিতে পারতাম। আমি তো সর্বোচ্চ এইটাই করতে পারি, ঠিক আছে? হলে গিয়ে শেষের দিকে নার্ভাস হইও না, হ্যাঁ। চান্স পাইতেই হবে, চান্স পাইতেই হবে, প্লিজ এই প্রেশারটা আর মাথায় রাখো না। এখন একটু রিল্যাক্স মুডে পরীক্ষার হলে লাস্ট এক্সামগুলো দিয়ে দাও, যদি থাকে সামনে, রিল্যাক্স মুডে যাওয়া। মানবদেহের যকৃত অতিরিক্ত গ্লুকোজ কিসে রূপান্তরিত হয়? যকৃতের সঞ্চয়ী কোষে জমা থাকে। দিই পারো কি না? অতিরিক্ত যেগুলো গ্লুকোজ, বলো তো। এমনিতে গ্লুকোজ কিন্তু দ্রবণীয়, বুঝছো? একে সহজে কিন্তু রাখা যায় না, কোষের মধ্যে তো পানি থাকে, পানিতে গলে যায়, যে কারণে আমরা তাকে গ্লাইকোজেন রূপে কনভার্ট করি। এবং গ্লাইকোজেন কিন্তু, কেন গ্লাইকোজেন রূপে আমরা জমা রাখি বলতো? কারণ গ্লাইকোজেন অনেকদিন রাখা যায়, অদ্রবণীয়, ঠিক আছে? এগুলো কিন্তু না। আইলেটস অফ ল্যাঙ্গারেন্স, এই যে খাইছে, পাকস্থলীর চিফ কোষ থেকে কি ক্ষরণ হয়? চিফ কোষ একটু ভালো করে দেখো, চিফ মানে হচ্ছে প্রধান কোষ। আশা করছি তোমরা এই জিনিসটা খুব সহজেই বুঝতে পারবা। কেন বুঝতে পারো আমি তোমাকে বলি। প্রধান কোষের মানে প্রধান যে কোষটা, তার কাজই হচ্ছে এনজাইম ক্ষরণ করা। তার কাজ কি বলতো? এনজাইম ক্ষরণ করা। এই তিনটা এখন খোঁজো তো। এটা তো হরমোন, এটা তো প্রথমেই বাদ, তাই না? এটা হরমোন না, এটা এনজাইম না, এটাও এনজাইম না, এটা এনজাইম, দেখছো? পেপসিনোজেনটা হচ্ছে, পেপসিনোজেন এনজাইমটা ক্ষরণ হয়, তাই না? এবং চিফ কোষের আরেকটা নাম আছে, কি বলতো? যেহেতু এনজাইম ক্ষরণ করে সে, এই জন্য এর নাম কি বলতো? জাইমোজেনিক কোষ, তাই না? দেখি পরের প্রশ্নটা। পাকস্থলীর যে গ্রন্থিগুলো আছে, যেমন এই যে এখানে চিফ কোষ বা জাইমোজেনিক কোষ, এই সিএল আসে প্যারাইটাল কোষ, সরি তোমাদের বইয়ে এখন কি যে আছে, এখন কি দিছে আমি জানি না, দিলাম না এই জন্য আর কি। তো এই যেগুলো ক্ষরণ হয়, তোমরাই বলো তো পাকস্থলীর এই ক্ষরণকারী কোষগুলো এক কোষী গ্রন্থি নাকি বহুকোষী গ্রন্থি? দেখি পারো কিনা,
বলতো এককোষী না বহুকোষী গ্রন্থি? এককোষী গ্রন্থি, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং খুব জরুরি হচ্ছে HCl কোথা থেকে ক্ষরণ হয়, এইটা কিন্তু খুব জরুরি। সো ইভেন পেপসিনোজেনের থেকেও এটা জরুরি। যার কাছে বই আছে খুব দ্রুত বলো, স্টিল কি এটা প্যারাইটাল কোষ আছে? প্যারাইটাল বা অক্সিনটিক কোষ এখনো কি ওইটাই আছে কিনা, নাকি মন চাইছে চেঞ্জ করে ফেলছে? সাবাস। সো কাইলোমাইক্রন কোন খাবার শোষণে ভূমিকা পালন করে? হ্যাঁ, মনে রাখবা কাইলোমাইক্রন, মাইক্রন মানে খুবই ছোট, হ্যাঁ, কাইল মানে হচ্ছে অনেকটা চর্বি বা লিপিড এরকম ভাবা যেতে পারে। তাহলে লিপিড জাতীয় খাদ্য পরিবহনে শোষণে ভূমিকা রাখে কাইলোমাইক্রন। তোমরা আমাকে শুধু বলো তো হোয়াট ইজ ল্যাকটিয়াল, পারো কি না? হোয়াট ইজ ল্যাকটিয়াল? ল্যাকটিয়াল কি? লসিকা নালী, তাই না? লসিকা নালী। বলো তো এই লসিকা নালীগুলো কোথায় পাওয়া যায়? মাথায়, পেটে, নাকি পরিপাক নালীতে পাওয়া যায়? এই লসিকা নালীগুলো আমরা কোথায় পাই? পরিপাক নালীতে পাই। তোমরা এবার প্রশ্নের উত্তর দাও যে লসিকা নালীতে যদি কোনো কারণে লিপিড আসে, বর্ণ কি হয়ে যায়, কালার কি হয় বলো তো? লসিকা নালীতে যদি কোনো কারণে লিপিড আসে, স্নেহ পদার্থ আসে, কালার কি হবে? সাদা। এই সাদা মানে কি? ল্যাকটোজ বা দুধ না? সেখান থেকে কিন্তু ল্যাকটিয়াল কথাটা আসছে। ঠিক আছে। আচ্ছা, এবার বলো তো রুগী নামক কতগুলো ছোট ছোট অভিক্ষেপ পাওয়া যায় কোথায়? রুগী, তাহলে দুইটা জিনিস, একটা হলো রুগী আর দুই নম্বরটা হচ্ছে ভিলাই। ওকে, রুগী এবং ভিলাই। রুগী পাওয়া যায় কিন্তু পাকস্থলীতে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। আর ভিলাই পাওয়া যায় কোথায় বলো তো? অন্ত্রে। ভিলাই পাওয়া যায় কোথায়? অন্ত্রে। ঠিক আছে, এই অগ্নাশয় কে লিখছো, ভুলেও এই কাজ করা যাবে না। ভিলাই কোথায় পাওয়া যায়? অন্ত্রে। এবং ভিলাইয়ের কাজ কি? শোষণতল বৃদ্ধি করা। আমরা একবারে শেষের দিকে চলে আসছি ক্লাসের। অশর্করা থেকে শর্করা সৃষ্টি, ইউজুয়ালি শর্করা থেকেই শর্করা আসে, কিন্তু কখনো যদি অশর্করা থেকে শর্করা আসে তখন আমরা বলি আরে নতুন বা নিয় উৎস থেকে আসতেছে, তাই না? এই যে নিয়, শর্করা থেকেই শর্করা হবে, কিন্তু অন্য কিছু থেকে যে শর্করা আসে আমরা কি বলবো? নতুন উৎস থেকে আসতেছে শর্করা, নতুন জায়গা থেকে আসতেছে। আর নতুন মানে নিয়। আচ্ছা, ABCD এই চারটা দেখে তোমরা এবার আমাকে বলো তো গ্লুকোজ তৈরির প্রক্রিয়া কোনটি? এখানে গ্লুকোজ তৈরির প্রক্রিয়া কোনটি? মারি ফেলাইছে, একেবারে শেষ করে ফেলাইছে, কি যা তা লিখে আনসার টানসার করতেছে। দেখো, গ্লাইকোলাইসিস মানে কি? গ্লুকোজ ভাঙ্গন। গ্লুকোজ ভাঙ্গন, তোমরা তো জানো গ্লুকোজ ভাঙ্গন হলে আলটিমেটলি কি হবে বলো তো? পাইরুভিক অ্যাসিড, অ্যাসিটাইল কোয়ে, তারপর এটিপি, তাই তো? গ্লাইকোজেনেসিস, তাই না? এটা কি তৈরি প্রক্রিয়া বলো তো? গ্লুকোজ থেকে গ্লাইকোজেনেসিস, তাই না? গ্লাইকোজেন। গ্লুকোনিওজেনেসিস, এখানে গ্লুকোজ হবে কোথা থেকে? নন কার্বোহাইড্রেট থেকে বা নন শর্করা থেকে, নন শর্করা। গ্লুকোজেনেসিস বলে কিছু তো নাই, তারপর আমি ইন্টারনেটে সার্চ করে দেখি গ্লুকোজেনেসিস বলে কিছু আছে কিনা। তোমরা কি পাইছো? তোমাদের কাছে যদি পিসিটিসি কিছু থাকে সার্চ করে দেখো তো। গ্লুকোজেনেসিস বলে কিছু নেই, বুঝছো? গ্লুকোজেনেসিস বলে কিছু নেই, ওটা ভুলটা। আচ্ছা, কোন কোষ থেকে গ্লুকাগন হরমোন ক্ষরণ হয়? মনে আছে তো নাকি? এটা থেকে আমরা ইনসুলিন পেয়েছিলাম।
ডেল্টা পিপি, যেটা আরেকটা হচ্ছে গামা। এই যে এটা থেকে গ্লুকাগন আমরা পাই, তাই না? আলফা কোষ থেকে। আচ্ছা, নাম দেখে বলো তো, গ্লুকাগন দেখে বলো তো, কোষের ভেতরে গ্লুকোজের পরিমাণ বাড়ায় না কমায়? তোমাদের এখনই তোমাদের আমি পরীক্ষা নিয়ে বলে দিচ্ছি যে তোমরা ভালো করবা না খারাপ করবা। গ্লুকাগন কোষের ভেতরে কমায় না বাড়ায়? মার্স, এই কোষ আর রক্ত, তোমাদের তো মনে আছে নাকি? ডায়াবেটিসে এখানে গ্লুকোজ বাড়ে, গ্লুকোজগুলো এখানে পাঠায় কে? ইনসুলিন, তাই না? রক্তে কমবে গ্লুকোজ, কোষের ভেতরে বাড়বে। তাহলে গ্লুকাগন তার উল্টা, গ্লুকাগন তার উল্টা, কোষ থেকে ধরে রক্তে নিয়ে যাবে। তাহলে কোষের ভেতরে কি করে? কমায়, কোষের ভেতরে কমায়। তাহলে এটা খাটাইতে হবে না, অনেক পড়ে লাভ হবে। এটা মানে কি? মাথা। কোন হরমোন পিত্তথলির সংকোচন ঘটিয়ে পিত্তরস নিঃসৃত করে? দেখো শব্দটা, পিত্তথলির সংকোচন। এই যে দেখো, কোলে শব্দের অর্থ হলো পিত্তরস, ওকে? পিত্তরস, আর সিস্ট মানে হলো থলি। তাহলে বলো তো, কোলেসিস শব্দের অর্থ কি? পিত্তথলি না? পিত্তথলি তো। তাহলে এই যে দেখো, এটা পিত্তথলি। তো কোলেসিস্টোকাইনিন বলে একটা হরমোন আছে, যেটার আরেকটা নাম হলো প্যানক্রিওজাইমিন। এটার আরেকটা নাম কি বলো তো? প্যানক্রিওজাইমিন। বলো, কোলেসিস্টোকাইনিন হরমোনটি কি করে? পিত্তথলি থেকে চাপ দেয়, পিত্তরস বের হয়ে আসে। এই হরমোনটার নাম হলো প্যানক্রিওজাইমিন। তাহলে বলো তো, সে প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ে যেতে পারে না? তোমরা আমার কথা শোনো, কোলেসিস্টোকাইনিনটা যখন অগ্ন্যাশয়ে যাবে তখন তার নাম কি হবে? প্যানক্রিওজাইমিন, তাই তো? ওকে, তাহলে এবার তোমরা আমাকে বলো প্যানক্রিওজাইমিনের কাজ কি, দেখি পারো কিনা, বলো। কোলেসিস্টোকাইনিন হরমোনটা যখন আমাদের অগ্ন্যাশয় হয়ে যায় তখন তার নাম প্যানক্রিওজাইমিন। এ খুবই সহজ না? প্যানক্রিয়াস মানে অগ্ন্যাশয়, আর জাইম মানে এনজাইম, অগ্ন্যাশয় থেকে এনজাইম ক্ষরণ করে। আর কোলেসিস্টোকাইনিন কি করে? পিত্তথলি থেকে পিত্তরস ক্ষরণ করে, তাই না? তাহলে এবার আমি একটা প্রশ্ন দিই, অগ্ন্যাশয় থেকে আমরা কিন্তু একবার শেষ মোমেন্টে চলে আসি, আর 2-3টা স্লাইড আছে। অগ্ন্যাশয় থেকে বাইকার্বনেট ক্ষরণ কে করে বলো? কোন এনজাইম? বলো। অগ্ন্যাশয় থেকে এনজাইম ক্ষরণ তো আমরা দেখলাম প্যানক্রিওজাইমিন করে। দেখি পারো কিনা এটা। কোনো প্রশ্নের উত্তর দিতেছে না, না পারলে না পারবা, প্রশ্নের উত্তর দাও। সাবাস, দিস ইজ সিক্রেট ইন। এই জিনিসটা ভালো করে মনে রাখবা, এই জিনিসটা ভালো করে মনে রাখবা। প্যানক্রিওজাইমিনের আরেক নাম কোলেসিস্টোকাইনিন, এটা ভালো করে মনে রাখবা। শেষ। আচ্ছা, তোমরাই আমাকে বলো তো, আমরা রিভিশনে কি মোটামুটি অনেকটা জায়গা টাচ করতে পারছি না? এবং আমরা দেখছি না প্রশ্ন মোটামুটি সহজ আসে। তাহলে পরীক্ষা এখনো যেগুলো আছে এখানে ভালো করবা কিভাবে? ভালো করার একটা উপায় যে মাথাটা একটু ঠান্ডা রাখো। আমি নিজে পরীক্ষার হলে গিয়ে কিন্তু প্যানিকড হয়ে যাই, আমি নিজেও যাই। বাট কখনো না কখনো তো প্যানিকড হওয়া যাবে না, নিজের বুঝাইতে হবে। এখন নিজের উপর কাজ করার সময়। পরীক্ষার হলে যাব, হলে হবে, নাহলে না হবে। কি হবে হবে, এটা শেষ তো কি হয়েছে? হলে হবে, না হলে না হবে। আল্লাহ কি লিখে রাখছে কে জানে। সো কোনো ধরনের আশা নিয়ে যাবা না, হইলে হবে না হলে হবে। বাট তার আগে একটু পড়াশোনা করো, যুদ্ধে যাবা, ফাইট তো করে বেঁচে আসতে হবে, তাই না? আমার আর একটা ক্লাস আছে, লাস্ট ক্লাস, এটার পরে ওই দিনে আবার দেখা হবে। ওই ক্লাসটাতে তোমাদের ক্লাস করতে সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।